আচ্ছা খেয়াল করেন, আমরা কি কি ভাবে জুম করতে পারি। প্রথমত এই টুলের ভিতরে আমাদের একটা টুল আছে জুম টুল। একেবারে শেষের দিকে দেখেন জুম টুল নামের একটা টুল আছে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে জেড। যে কোনো টুলে থাকা অবস্থায় টাইপ টুল বাদে যে কোনো টুলে থাকা অবস্থায় যদি জেড প্রেস করেন তাহলে জুম টুল হয়ে যাবে। এটা জুম টুল। এই যে জুম টুলের সাইন এরকম। জুম টুল নেওয়ার পরে আপনি যদি ক্লিক করেন তাহলে জুম হবে। এই যে ক্লিক করবেন, জুম হবে। আর কিবোর্ড থেকে অল্টার চাইপা ধরে যদি ক্লিক করেন তাহলে জুম আউট হবে। কিছু না চাইপা যদি ক্লিক করেন জুম টুল দিয়ে তাহলে কি হবে, জুম হবে। অর্থাৎ কিন্তু অল্টার চাপলে বিপরীত হবে। এটা নেওয়ার পরে প্রথম ক্লিক করলে যা হবে অল্টার চাপলে তার বিপরীত হবে, জুম ইন আর জুম আউটের ক্ষেত্রে। আগে জুম আউট করেন, অল্টার চেপে ক্লিক করেন। আচ্ছা জুম করতে করতে যদি এই অবস্থায় চলে যান, এরপর যদি যতই জুম দেন তা কি দেখা যাবে, বোঝা যাবে? এটা বুঝতে হবে তো। তাহলে জুম টুল দিয়ে যখন আপনি প্লাস চাপ দিবেন তখন জুম হবে। আর অল্টার চেপে যদি ক্লিক করেন তাহলে কি হবে, জুম টুল নিয়ে শুধু ওই যে প্লাস আছে মাঝখানে একটা দেখছেন, জুমের মাঝখানে, টুলের মাঝখানে, এইটা অবস্থায় যদি চাপেন তাহলে কি হবে, জুম ইন হবে। আর যদি অল্টার চাপেন তাহলে ওইটাই দেখেন মাইনাস হয়ে গেছে, মাঝখানের প্লাসটা, তাই না? এই অবস্থায় ক্লিক করলে কি হবে, মাইনাস হবে নাকি? বুঝতে পারছেন? কাজ হয়। এবার দেখেন, এই ক্লিক করে ধরে ডানে টান দেন দেখেন জুম ইন হবে, আর ক্লিক করে ধরে বামে টান দেন দেখেন জুম আউট হবে। ক্লিক করে ধরে যদি ডান পাশে টান দেন তাহলে জুম ইন হবে, আর বাম পাশে টান দিলে জুম আউট হবে। কি খুঁজে পান না? বড়ই হয়। এর অল্টার চেপে দেন তো। আচ্ছা এটা পারছেন? কয়ভাবে শিখলাম? 2 ভাবে। এরপর দেখেন, অল্টার চেপে ধরে মাউসের যে চাকা আছে এটা ঘুরান, মাউসের চাকা ঘুরান। একদিকে দিলে বড় হবে, আর একদিকে দিলে ছোট হবে। হয়। অল্টার চেপে ধরবেন, আপনি কন্ট্রোল চাপছেন। জুম ইন জুম আউট হয় কয়ভাবে হলো? 3 ভাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপে ধরে প্লাস চাপেন, কন্ট্রোল চাপে ধরে প্লাস চাপেন, আবার কন্ট্রোল চেপে মাইনাস চাপেন। হতেছে জুম ইন জুম আউট হয়। কন্ট্রোল প্লাস, কিছু সিলেক্ট করতে হবে না। এই জুম ইন জুম আউটে কিছু সিলেক্ট করতে হয় না। হ্যাঁ, আগে শেপ বলতে এই যে ছোট হয়েছে, এখন বড় করতে হলে কি উল্টা কাজ করবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট বানাইলে এরপরে কন্ট্রোল প্লাস দিয়ে বড় বানাবেন। আচ্ছা এরপরে যে কাজটা করতে পারেন, এই নিচের দিকে পার্সেন্টেজ একটা ঘর আছে, এইখানে যদি ক্লিক করেন তাহলে কত পার্সেন্ট আপনার দরকার, একেবারে 3.13%, এটা হচ্ছে সর্বনিম্ন, এর চেয়ে নিচে আর যাবে না। আর সর্বোচ্চ হচ্ছে 64,000%।
হইতেছে? তারপরে দেখেন এটা একেবারে ছোট আছে, যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চাইপা জিরো দেই, কন্ট্রোল চাইপা জিরো দেই, আবার যদি এরকম বড় থাকে কন্ট্রোল চাইপা জিরো দেন, বুঝছেন? আচ্ছা, কন্ট্রোল জিরো এটার মানে হচ্ছে আপনার যে এই আর্টবোর্ডটা পুরো স্ক্রিনে শো করবে। আপনি যত বড়ই থাকুক কন্ট্রোল জিরো দেন, স্ক্রিনের ভিতর চলে আসবে। যত ছোট থাকুক কন্ট্রোল জিরো দেন, স্ক্রিনের ভিতরে চলে আসবে। মানে স্ক্রিন যতটা অতটুকু বড় ছোট হবে। বোঝা গেছে? কন্ট্রোল জিরো। আর একটা বিষয় খেয়াল করেন, এই পেজটা যখন নিছিলাম, তখন এই পেজটা নিছিলাম A4 সাইজের। A4 সাইজের পেজ এখন যতটা আছে এটা মূলত A4 সাইজ নাই। মানে আপনারা তো বড় দেখতেছেন বড় স্ক্রিনে, বাট আমি ছোট স্ক্রিনে ছোট দেখতেছি, A4 সাইজটা পুরোপুরি নাই। ঠিক আছে? এখন আমি চাইতেছি অ্যাকচুয়াল A4 সাইজটাই দেখাবে। সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল 1 দিবেন। কন্ট্রোল 1 এ হচ্ছে অ্যাকচুয়াল সাইজ দেখাবে। এরকম যদি অনেক বড় থাকে কন্ট্রোল 1 দেন, অ্যাকচুয়াল সাইজ দেখাবে। অর্থাৎ কিনা আমরা এই যে জুম আউট করে দেখলাম, সাইজটা তো A4 এ রয়ে গেছে, তাই না? A4 রয়েছে না? এখন আমি অ্যাকচুয়াল সাইজটা দেখতে চাইতেছি, তাহলে কন্ট্রোল N 1 দেব। লেখা রাখেন কন্ট্রোল 1 হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, কন্ট্রোল 0 তে হচ্ছে, হ্যাঁ, স্ক্রিন যতটুকু থাকবে অতটুকু দেখা যাবে। মানে স্ক্রিনে এটা পুরোপুরি শো করবে। তাহলে আপনারা অনেকভাবে জুম ইন জুম আউট করছেন, তাই না? এখন দেখেন আপনার কাছে যেটা সহজ মনে হবে, একটা কাজ না করলে আর একটা তো কাজ করবে। যেভাবে পারেন জুম ইন জুম আউট করবেন। বোঝা গেছে? এখন যখন যেটা আপনার কাজে লাগবে তখন আপনি সেটা করবেন, কোনো সমস্যা নাই। তারপরে আর একটা টুলস খেয়াল করেন, টুলসটার নাম হচ্ছে হ্যান্ড টুল। জুম টুলের ঠিক পাশের একটা টুল আছে হ্যান্ড টুল, হাতের মতো, হ্যাঁ। এটার কাজ হচ্ছে এই আর্টবোর্ডটাকে এভাবে মুভ করা যাবে। ধরে আর সাইডে দেন, ক্লিক করে যখন আপনি এভাবে মুভ মুভ করবেন তখন কি পুরো আর্টবোর্ডটা সহ মুভ হবে। অন্য কোনো টুল দিয়ে যখন এভাবে টানবেন তখন কিন্তু এটা কি হবে না, মুভ হবে না। অনেক সময় এরকমটা মনে হয়। খেয়াল করেন এই পেজটা আমি অনেক বেশি জুম করছি, অনেক বেশি জুম করছি। এই যে এখন আমি চাইতেছি এর পাশে বাম পাশে কি আছে এগুলো দেখবো, তখন কি করব, এই হ্যান্ড টুল দিয়ে আমরা এটা যদি দেই তাহলে কি দেখতে পারবো। ওকে? আবার অনেক সময় আছে আমরা এটা ডিজাইনের বাইরেও ডিজাইন করি, যেমন এটা পেজ রয়েছে, আমি এই ডিজাইনের বাইরে এই পাশে কি আছে দেখতে চাই, এটা টাই না এদিক দিয়ে দেখতে পারবো। বুঝা গেছে? হাত। এখন একটা বিষয় খেয়াল করেন, এই হাতটা বারবার আমি এখান থেকে সিলেক্ট না করেও শর্টকাটে করতে পারি। কিবোর্ড থেকে যদি স্পেস চাইপা ধরেন, যে কোনো টুলে থাকেন না কেন এটা হ্যান্ড টুল হয়ে যাবে। আপনি এখানে যে কোনো টুলে থাকেন ওটা ব্যাপার না, কিবোর্ড থেকে স্পেস চাইপা ধরে রাখবেন, তাহলে হ্যান্ড টুল হয়ে যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি টাইপ টুল দিয়ে এখানে কিছু লিখতে থাকেন এই অবস্থায় যদি স্পেস চাইপা ধরেন তাহলে কিন্তু স্পেস উঠতে থাকবে, এটা হবে না। এটা বাদে বাকি যে কোনো টুলে থাকতে হলে কি কি করা যাবে, এটা স্পেস হয়ে যাবে। বুঝতে পারছেন? যখন আপনি টাইপ টুলে যাবেন তখন তো এটা স্পেস একটা টাইপ করবে, তাই না? এটা বাদে এটা করতে পারবেন। তবে আরেকটা বিষয় খেয়াল করবেন, একটা সমস্যা হইতে পারে, স্পেস কাজ করবে না। এই সমস্যাটা হইলে আপনি যদি কিবোর্ডটা ইংলিশ না রাখা যদি ইউনিকোড বা বিজয় রাখেন
তাইলে স্পেস টুলে কাজ করবে না। স্পেস যখন চাইবে ধরবে তখন এটা কাজ করবে না। কিবোর্ডটা কি রাখতে হবে? ইংলিশে রাখতে হবে। যখন ইংলিশে রাখবেন তখনই এটা স্পেস চাপলে হ্যান্ড টুলে কাজ করবে। যখন দেখবেন যে অন্য কোনো টুলে আছেন, স্পেস চাপ দিচ্ছেন, হ্যান্ড টুলে কাজ করতেছে না, তাহলে বুঝতে হবে কি কিবোর্ড চেঞ্জ করা আছে, ইংলিশে নাই। হ্যাঁ, বাংলা বা ইউনিকোড আছে, এজন্য হইতেছে না। এটা হইতে পারে। তাহলে ইংলিশ থাকা অবস্থায় স্পেস চাপে ধরলে এটা কি হবে? হ্যান্ড হয়ে যাবে। আর এমনিতে হ্যান্ড টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে কি? স্পেস না, এইচ। কিবোর্ড শর্টকাট হচ্ছে এইচ। এইচ যখন চাপবেন তাহলে ওটা হ্যান্ড টুল হয়ে যাবে। হ্যাঁ, এইচ এইচ এইচ, শুধু এইচ। আপনি যে কোনো টুলে থাকেন, এইচ চাপ দিবেন, এটা হ্যান্ড টুল হয়ে যাবে। বাট যে কোনো টুলে থাকা অবস্থায় আমরা টুল পরিবর্তন করব না, স্পেস চাপ দিলে এটা হ্যান্ড টুল হয়ে যাবে, আবার স্পেস ছেড়ে দিলে আবার আগের টুল হয়ে যাবে। এটা স্পেস দিয়ে হ্যান্ড টুলের কাজ করা যায়, তবে শর্টকাট কিন্তু স্পেস না। বুঝতে পারছেন? কিবোর্ড শর্টকাট এইচ। এখন এই মুভটা আমরা কেন করি বুঝতে পারছেন? অনেক কাজ করার ক্ষেত্রে এদিক সেদিক দেখা লাগে, তাই না? এই যে এটা জুম করলাম, তখন কি মনে হয় যদি এদিকে দেখতে চাই, তো এটা এদিকে নিতে হবে না। এভাবে নেওয়ার জন্য আপনারা হ্যান্ড টুল ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটু খেয়াল করেন। অনেক সময় আছে এরকমটা হয়ে যায়, এখানে কন্ট্রোল হারাই গেছে, না সরি, পেজ হারাই গেছে। কয়টা পেজ এখানে দেখা যেত না, পেজ নাই। আবার এরকমটা হয় মাঝে মাঝে, এরকমটা হয়ে যায়। তখন তো মেনু টেনু কিছু নেই, কিভাবে কাজ করবেন আপনি? যদি এমনটা হয় কখনো, কিবোর্ড থেকে ইএসসি দিবেন, ইএসসি এসকেপ, ইএসসি, বাম পাশে উপরের যে বাটনটা ইএসসি, এটা দিলে কি হবে? এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর এইখান থেকে আপনারা স্ক্রিন মোড সবসময় নরমাল রাখবেন, স্ক্রিন মোড নরমাল। যদি এখান থেকে কোনোভাবে ফুল স্ক্রিন হয়ে যায়, তাহলে এটা ঠিক করতে হলে কিবোর্ড থেকে এসকেপ দিবেন, তাইলে আবার ঠিক হয়ে যাবে। আর যদি এমন হয় যে এই পেজ গুলো হারাই গেছে, বাট মেনু বার সবকিছু ঠিক আছে, টুল আছে, এই বক্সটা আছে, তাহলে এখান থেকে যাই নরমাল মোড করে দিবেন। বুঝতে পারছি? হ্যাঁ, এখান থেকে নরমাল মোড, নিচে একেবারে। ওকে, যদি এমনটা আসে তাইলেও এসকেপ দিলে আসবে, অথবা এসকেপ ইএসসি। হ্যাঁ, ওটা শর্টকাট হচ্ছে, সংক্ষেপে লেখা ইএসসি। তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে ভয় পাওয়া যাবে না, ঠিক করতে হবে নাকি? ওকে, স্যারের আবার ডাকা লাগবে নাকি যে স্যার দেখেন আমার স্ক্রিনে কি হয়ে গেছে? আচ্ছা, তারপরে দেখেন আমাদের সবচেয়ে বেশি যে কাজে লাগে কপি পেস্ট করা। কপি পেস্ট করা, এটা কিভাবে করতে পারি আমরা, খেয়াল করেন। হ্যাঁ, কপি পেস্ট পিসি থেকে, না কাজ করতে গেলে পিসি তো গরম হবেই। খেয়াল করেন আমরা কপি পেস্টের কাজটা করতেছি, এটাও কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। কত ভাবে করা যায় আমরা একটু দেখে নিই। প্রথমত কিবোর্ড শর্টকাট সিলেক্ট করব, কন্ট্রোল সি দেব, কপি হবে। কন্ট্রোল ভি দেব, পেস্ট হবে। এরকম হয়ে গেছে। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। ঠিক আছে? আর একটা বিষয় দেখেন, এই একটা শেপ,
এখানে কিন্তু একটাই আছে। আমি এটাকে কপি করব, কন্ট্রোল সি। কপি করার পর আমি চাইতেছি ঠিক এইটার উপরেই হবে। কন্ট্রোল ভি যদি দেই, এই যে সরে যায় আছে না? আচ্ছা, এটা সরে যায় কেন? দেখেন, এটাকে কপি করার পরে কপি, কন্ট্রোল ভি। আগে একটু সরছিল, এবার অনেক বেশি সরে গেছে নাকি? এটা কেন হয়? এটা মূলত আপনি যে কোনো জায়গা থেকে কপি করেন না কেন, ও পেস্ট হবে ঠিক স্ক্রিনের মাঝখানে। দেখেন, যদি এমনটা করেন, এখান থেকে কপি করেন, কন্ট্রোল ভি দেন, ওই ঠিক স্ক্রিনের মাঝখানে। গ্যাপ বাড়বে কিসের ভিত্তিতে? স্ক্রিনের মাঝখানে কোন কোন জায়গা আছে সেই জায়গায় পেস্ট করবে। যদি এখন স্ক্রিনের মাঝখানে যদি এরকম হয়, তাহলে দেখবেন যে গ্যাপ কম থাকবে। বুঝতে পারছেন? এটা স্ক্রিনের ঠিক মাঝখানে পেস্ট হবে। এখন আমি চাইতেছি কি, যে এই যে শেপটা, এইটা কপি করার পরে এই শেপের উপরেই পেস্ট হবে। মাঝে মাঝে এমনটা লাগে। কন্ট্রোল সি কপি করছি, এবার কন্ট্রোল এফ দেব, কন্ট্রোল এফ এও পেস্ট, তবে ফন্টে পেস্ট। কন্ট্রোল এফ মানে ফন্টে পেস্ট। দেখেন, এটা একটা আছে, কপি করলাম, কন্ট্রোল সি। কপি করার পরে কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল এফ দিলাম, ফন্টে পেস্ট। দেখেন, এটা দুইটা হয়ে গেছে। ঠিক আছে? এবং একেবারে ঠিক এই দুইটা একটার উপরে আর একটা হবে। করছি, হয়েছে। আচ্ছা, আর একটা পেস্ট আছে, দেখেন, এটা একটু খেয়াল করেন। এই একটা আছে, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে ফন্টে পেস্ট করে যদি কালার চেঞ্জ করি, তাহলে উপরেরটার কালার চেঞ্জ হবে। এই দেখেন, নিচেরটার কালার আগেরটা রয়ে গেছে, তাই না? এবার একটা বিষয় খেয়াল করেন, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দেব, বি। বিতে হচ্ছে ব্যাকে পেস্ট, ফন্টে এফ এ ফন্টে পেস্ট, বিতে ব্যাকে পেস্ট। কন্ট্রোল বি দেওয়ার পরে যদি কালার চেঞ্জ করি, দেখেন কালার ঠিকই চেঞ্জ হয়েছে, কিন্তু কোনটা চেঞ্জ হয়েছে? পিছনেরটা। এটা কি হয়েছে? ব্যাকে গেছে। তাহলে কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল বি তে হচ্ছে ব্যাকে পেস্ট, কন্ট্রোল এফ এ হচ্ছে ফন্টে পেস্ট। দেখেন, পেস্টের কি বাহার নাকি? কন্ট্রোল সি কপি, এটা শর্টকাট সেম। এবার কন্ট্রোল যদি ভি দেই, আমরা আগে যে কোনো সফটওয়্যারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, হ্যাঁ, এটা কি হয়? স্ক্রিনের মাঝখানে পেস্ট হয়। এখন আমরা চাইতেছি একেবারে ঠিক এটার উপরেই পেস্ট করবো, তখন আমরা কন্ট্রোল এফ দিব, ফন্টে পেস্ট। আর যদি চাই যে যে শেপটা আছে, যেমন আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এখন ফন্টে দিলে এই শেপটার উপরে আসবে শেপটা, আর কন্ট্রোল বি দিলে এই শেপটার নিচে পেস্ট হবে। বি দিলে নিচে ব্যাকগ্রাউন্ড, বিতে ব্যাক, আর এফ এ ফন্ট, ফন্টে পেস্ট। ঠিক আছে? কন্ট্রোল এফ, এটা হচ্ছে ফন্ট, ফন্টে পেস্ট। আর কন্ট্রোল বি, এটা হচ্ছে নিচে যাবে, ব্যাকে পেস্ট। বোঝা গেছে? আচ্ছা, এখন মনে করেন কিবোর্ড শর্টকাটে কাজ করে না, আমি তাও আমার কি করতে হবে? পেস্ট কপি পেস্ট করতে হবে। তাহলে কি করবো? দেখেন, এই এডিটের ভিতরে দেখেন কপি নামের অপশন আছে, কপি। এডিট মেনুর ভিতরে কপি আছে। আবার এডিটে যাওয়ার পরে দেখেন পেস্ট আছে, ফন্টে পেস্ট আছে, ব্যাকে আছে, আবার এই আরেকটা পেস্ট আছে, পেস্ট ইন প্লেস। শিফট কন্ট্রোল ভি। বুঝতে পারছেন? এইখান থেকে দিলেও সেম কাজ করবে। আমরা কি কপি পেস্ট বুঝতে পারছি? আর একটা কপি আছে, দেখেন, এই শেপটাকে আমি কপি করে এখানে নিতে চাই। তাইলে দেখেন, এইটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার ধরে যদি টান দেই, একটা কপি হয়ে চলে আসবে। আর শুধু কিছু না ধরে টানলে ও নিচে চলে আসবে, আর অল্টার ধরে টানলে একটা কপি হয়ে আসবে। দেখেন, যে কোনো শেপ, অবজেক্ট, ছবি, যা কিছু ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন, অল্টার চাইপে ধরে টান দিলে ওটা ডুপ্লিকেট হয়ে যাবে।
অল্টার ধরে চাপ দিলে কি হবে? ডুপ্লিকেট হবে, অর্থাৎ কিনা আরেকটা কপি হবে। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, হ্যাঁ এই জন্য দিলাম, কালার কিন্তু হয়েছে। কোথায় হয়েছে? এটার পিছনে দেখেন, যদি এটা সরাই ওই যে কালার হয়েছে। কোনটা কালার? এটার পিছনে এটা নিব, হ্যাঁ যাবে। কন্ট্রোল বি দিয়ে যাবে না। আমাদের যখন আমরা কপি করছি তখন তো একটা ছিল, একটা কপি করে হয় ফ্রন্টে নিছি নাহলে ব্যাকে নিছি। এখন যদি এমনটা হয় যে দুইটা অলরেডি আছে, তাহলে তো আমার কন্ট্রোল বি তে কাজ করবে না। কন্ট্রোল বি মানে হচ্ছে পেস্ট, কপি করা আছে ওইটা পেস্ট হবে। কন্ট্রোল বি তে এইটাকে পিছনে নেবে না, বুঝতে হবে বিষয়টা। এখন পেস্টটা কোন জায়গায় হবে? বি দিলে ব্যাকে পেস্ট হবে পিছনে, আর এফ দিলে ফ্রন্টে পেস্ট হবে। কিন্তু এই শেপটাকে ওর আগে পরে নেওয়া তো এই কন্ট্রোল বি আর এফ এর কাজ না। এটার কাজটা দেখেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দেন, থার্ড ব্র্যাকেট শুরুটা দিলে পিছনে চলে যাবে, আর শেষেরটা দিলে আগে চলে যাবে। এটা হচ্ছে আবার আলাদা বিষয়। এটাকে বলা হয় অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ একটা শেপ উপরে নিচে নেওয়ার জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরুর যেটা আছে, থার্ড ব্র্যাকেট আছে না কিবোর্ডে, শুরুরটা যেটা আছে এইটা যদি দেন তাহলে পিছনে যাবে, আর যদি শেষেরটা দেন তাহলে সামনে আসবে। এটাকে হ্যাঁ ফন্টে পেস্ট করলাম মনে করেন, হ্যাঁ হ্যাঁ সরাইছি। তাহলে আপনার পেস্ট ঠিকভাবে হয় নাই, আগে কপি করেন, কপি করে পেস্ট করেন, আবার করেন। এইটা দেখেন একটা আছে, এই অবস্থায় কন্ট্রোল সি দিবেন, কপি, তারপরে কন্ট্রোল এফ দিলাম, ফন্টে পেস্ট, এরপর টানলেই তো দুটো দেখে যান। ব্যাকে, এখন আপনি ব্যাকেরটা সরাবেন নাকি সামনেটা সরাবেন? টান দিলেই হয়ে যাবে সামনেটা ধরে। একটা যখন আপনি কপি করবেন তাহলে পিছনেটা তো অবশ্যই থাকবে, ডুপ্লিকেট উপরেরটাই সরে দাও। আচ্ছা তারপরে দেখেন, আমরা যেটা দেখাচ্ছিলাম যে এটাকে ধইরা যদি অল্টার ধরে চাপ দেই তাহলে কি হবে? কপি হবে। দেখেন হইতেছে। এখন একটা বিষয় খেয়াল করেন, ওই যে অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে না, আমি চাইতেছি একেবারে এভাবে যে নিলাম সমান হয়েছে, হয় নাই, আমি চাইতেছি একেবারে সমান হবে। সেক্ষেত্রে এটা কি করবেন? অল্টার ধরে টান দিবেন, শুধু অল্টার ধরে টান দিছি, মাউসটা ছাড়ি নেই, ধরে রাখছি টান দিয়ে। এই অবস্থায় অন্য আঙ্গুল দিয়ে যদি শিফটের উপর চাপ দেন তাহলে এটা সোজা হয়ে যাবে। আপনি চাইলে ওইভাবে বাঁকা করতে পারবেন না, এই সোজাই যাবে। দেখছেন? এই দেখেন ধরে উপরে নিচে টানতেছি কিন্তু যাইতেছে না। এই অবস্থায় আগে হচ্ছে মাউস ছাড়তে হবে, তারপরে কিবোর্ড ছাড়বেন, দেখবেন যে একেবারে ঠিক সোজা চলে আসছে। খেয়াল করেন, আমি শুধুমাত্র অল্টার চেপে দিলে কি হয়? এইভাবে উপর নিচ যাইতেছে, বাট আমি চাইতেছি একেবারে সোজা হবে। মাউস কিন্তু ছাড়ি নাই, অল্টারও ছাড়ি নাই। এই অবস্থায় আর একটা আঙ্গুল দিয়ে শিফট চাপ দিবেন, দেওয়ার পরে দেখবেন এটা চাইলেও আপনি উপর নিচ করতে পারবেন না, সোজাই থাকবে। ঠিক আছে? এবার আগে শিফট ছাড়া যাবে না, অল্টার ছাড়া যাবে না, আগে কি মাউস ছাড়তে হবে, মাউস ছাড়ার পরে তারপর কিবোর্ড ছাড়বেন, দেখবেন যে হয়ে গেছে। আর যদি এমন করেন যে মাউস ছাড়ার আগে আপনি শিফট অল্টার ছাড়িয়ে দিচ্ছেন, দেখবেন যে কি কপি হবে না। এটা বুঝতে হবে। হয়েছে? একেবারে সোজা বানাইতে পারছেন? আচ্ছা তাহলে দেখেন তো এরকম একটা বানানো সম্ভব কিনা।
পার্সেন্ট বানাইতে এই তো দুইটা একসাথে সিলেক্ট করা যায়, করা যায়। এই দেখেন একটাকে কপি করছি তাই না, শিফট চাইপা ধরে এই পর্যন্ত নিয়ে ছেড়ে দিছি। দুইটা একসাথে সিলেক্ট করতে হলে এইভাবে টাইনা সিলেক্ট করা যায় না? আবার একটা ক্লিক করে শিফট ধরে আরেকটা ক্লিক করলে তাও তো সিলেক্ট হয়। গতকালকের ক্লাস ভুলে গেছেন? হ্যাঁ, এইটা দুইটা যখন সিলেক্ট হবে তখন অল্টার ধরে যে কোনো একটা ধরে টান দিলে দুইটাই যাবে। আবার শিফট চেপে ধরবেন, দেখবেন যে সমান ভাবে নিচে নামবে। বুঝতে পারছেন? এই সবাই এরকম একটা শেপ বানাতে পারছেন? পারেন নাই কেন? আবার দেখেন, এই একটা শেপ নিচ্ছি। আচ্ছা, প্রথম থেকে দেখাই। রেক্টেঙ্গেল থেকে আমরা শিফট চাইপে ধরে একটা বর্গ আঁকছি। এরপরে মুভ টুল থেকে অল্টার চাইপে ধরে শিফট চাইপে একটা কপি করছি, ডুপ্লিকেট বানাইছি। এরপরে দুইটাই সিলেক্ট করছি, করার পরে আবার অল্টার চাইপে শিফট চাইপে আমরা নিচের দিকে আরেকটা কপি করছি। এই তো হয়ে গেল। খেয়াল করেন না কেন? এই কতবার দেখাইলাম দুইটা সিলেক্ট করা। এই যে ধরে এইভাবে টান দেবেন বাইরের থেকে। আমি আসলে তো ঠিকই হয়ে যাবে। পারা গেছে? পারেন নাই কি এখনো? না পারলে বলেন, আমি আপনার কম্পিউটারে দিয়ে দেখাই দেবো। সবাই পারছেন তাই না? ওকে, এখন আরেকটা ব্যাপার খেয়াল করেন। এই খেয়াল করেন, আমরা এটাকে কপি করে ফন্টে বা ব্যাকে পেস্ট করছিলাম না? ব্যাকে পেস্ট করলাম মনে করেন। এখন মনে করেন বাইরে ক্লিক করে ফেলাইছি, এখন তার কেউ সিলেক্ট নাই, আছে? এখন যদি এটা ক্লিক করি তাহলে কোনটা সিলেক্ট হলো? কোনটা সিলেক্ট হলো, সামনেরটা না পিছনেরটা? সামনেরটা। আমি চাইতেছি পিছনেরটা সিলেক্ট করব। একটার উপর একটা, তার মানে যে পিছনেরটা তো দেখা দিতেছে না। এই যে দেখেন, একটার উপর একটা, তাই না? এখন সেটাই তো, আমার পিছনে একটা সিলেক্ট করা লাগবে, কেমনে করবো সেটা শিখেন। উপরে একটা ক্লিক করলে কি হবে? উপরে একটা সিলেক্ট হবে, বাট আমি চাইতেছি পিছনে একটা সিলেক্ট করতে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা তো জানি শিফট চাপলে কোনো একটা শেপ সিলেক্ট হবে, আবার শিফট চেপে সেম ভাবে ক্লিক করলে কি হবে? সিলেকশন বাদ যাবে। বাদ যাবে না? আমরা যদি এমনটা এমনটা করছিলাম, দেখেন এখানে আরেকটা নিলাম। এখন যদি আমরা শিফট চেপে এইটার উপর ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হলো, দুটোই হলো। আবার যদি শিফট চেপে এটা ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেকশন বাদ গেল, তাই না? এটা জানি তো। তাইলে আমরা এখন এখানে দুইটা শেপ আছে, দুইটা শেপের পিছনে একটা সিলেক্ট করবো, সামনেটা সিলেক্ট থাকতে পারবে না। এই অবস্থায় আমরা কি করব দেখেন, উপরেরটা তো আমরা ক্লিক করে সিলেক্ট করতে পারতেছি। তো আমরা কি করব, বাইরের থেকে ধরে এইভাবে টান দেবো, তার মানে এবার কিন্তু দুইটাই সিলেক্ট হয়ে গেছে। দুইটাই সিলেক্ট হচ্ছে না? এবার যদি শিফট চেপে উপরেরটাই ক্লিক করি তাহলে কি সিলেকশন থাকলো কোনটা? নিচেরটা। দুইটাই কেন থাকবে? যদি আমরা শিফট চেপে দেখেন, এই যে সিলেক্ট করলাম, তার মানে দুইটাই সিলেক্ট হলো। এখন যদি শিফট চেপে ক্লিক করি তাহলে উপরেরটা সিলেকশন তো আছে, আরেকবার ক্লিক করলে কি হবে? চলে যাবে না? তাহলে ক্লিক করলাম, তাহলে এবার থাকলো কোনটা? নিচেরটা। তাহলে নিচেরটা সিলেক্ট করতে পারছি। এইভাবে কিন্তু সিলেক্ট করা যায়। আপনি শেপ এটা না সরাইয়া এই পদ্ধতি ছাড়া অন্যভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন না। এটা সরানোর পরে সিলেক্ট করতে পারবেন, বাট আমি সরাবো না, ওই জায়গায় রাখবো। আচ্ছা, আমি চাইতেছি একটার উপর একটা শেপ আছে, উপরে ক্লিক করলে উপরে একটা সিলেক্ট হবে, বাট পিছনেরটা কিভাবে সিলেক্ট হবে? পিছনেরটা আমি সিলেক্ট করব, ওইটা আমার দরকার সিলেক্ট করা। যেমন এটা কালার চেঞ্জ করলে উপরেটা চেঞ্জ হবে, কিন্তু আমি চাইতেছি নিচেরটা চেঞ্জ করতে। সেক্ষেত্রে আমি কি করব, দুইটাই এভাবে বাইরে থেকে টান দিয়ে সিলেক্ট করলে কি হবে? ওইটার মাঝখানে যারা আছে সবাই সিলেক্ট হয়ে যাবে না? এই যে এইভাবে টান দিলে, তার মানে দুইটাই সিলেক্ট হয়েছে, তাই তো? এখন আমি জানি যে শিফট টাইপের যদি কোনো সিলেকশন থাকা শেপকে ক্লিক করা হয় তাহলে এটা সিলেকশন চলে যাবে, তার মানে উপরে একটা সিলেকশন আছে। তো শিফট টাইপে যদি উপরে একটা ক্লিক করি তাহলে উপরেরটা কি সিলেকশন চলে যাবে না? চলে গেল, তো বাদ থাকলো কোনটা? নিচেরটা।
নিচেরটা এখন সিলেক্ট আছে। এবার আপনি কালার চেঞ্জ করেন, ওই যে চেঞ্জ এখানে দেখা যাইতেছে, কিন্তু এইখানে না দেখানোর কারণ হচ্ছে উপরে শেপ আছে, দেখেন এই কালারটা ওই যে নিচে হয়ে গেছে। বুঝতে পারছি? এরকমটা অনেক সময় দরকার হয়। কোন জায়গায় দরকার হয় আমি একটু আপনাদের দেখাই। মনে করেন আমি একটা বাংলা লেখা দেখলাম, খেয়াল করেন এই একটা লেখা লিখছি আমি, আমি এটা কি করতেছি আপাতত বোঝার দরকার নাই, এটাকে আউটলাইন করছি। আউটলাইন করার পর এটাকে স্ট্রোকে কালার দিলাম, মনে করেন সাদা কালার দিলাম স্ট্রোকে। এখন সমস্যাটা হয়েছে কি দেখেন, এই যে লেখার উপরেও কিন্তু স্ট্রোকটা চলে আসছে, আসছে না? আছে কিনা দেখেন, এই যে। এখন আমি চাইতেছি এই স্ট্রোকটা থাকবে না, স্ট্রোক দিব, অথচ এই সাদাটা মাঝখানে আসতে পারবে না। সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে ওই ইটা কাটে স্ট্রোকটা বাদ দিয়ে দিলাম। আমি চাইতেছি এরকমটা থাকবে, কিন্তু স্ট্রোকে চারপাশ দিয়ে সাদা কালার থাকবে। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ ফন্টে দিলাম, তার মানে এই লেখাটাই এখন কি আছে, ডাবল আছে না, দুইটা আছে দেখেন, দুইটা না। এখন আমি কি করব, উপরেরটা স্ট্রোক না দিয়ে নিচেরটা স্ট্রোক দিব। সেক্ষেত্রে আমি দুইটা একসাথে সিলেক্ট করে শিফট চেপে উপরেরটা বাদ দিলাম। এবার এইখানে যদি আমি সাদা কালার একটা স্ট্রোক দেই, দেখেন এখন কি ওই সাদা কালারটা উপরে দেখা যায়? কিন্তু এই উপরেরটা সরান, ঠিকই সাদা কালার উপরে চলে আসছে। তাইলে আমরা কি করলাম, আপনার মনে হবে যে একটা, মনে হবে যে পিছন দিয়ে কালার দেওয়া, মাঝখানে নাই, কিন্তু আসলে কিন্তু মাঝখানে আছে, আছে না নিচেরটায়? এইরকম কিছু কাজের ক্ষেত্রে আমাদের এরকম সিলেক্ট করার দরকার হয়, যে উপরে। হ্যাঁ, হ্যাঁ, এটা দুইটাই থাকবে। এটা করতে গেলে অনেকটা সময় লাগবে। দেখেন আমি যদি একটু দেখাই, এই যে দাগগুলো দেখা যাইতেছে না, এই দাগ বরাবর হচ্ছে পাত, দাগ বরাবর পাত। এখন ওই যে দেখা যায় এই যে পাত, এখন এই যে যে সিলেকশনটা আসলো দেখেন, এই এতটুকু আসলো, তার মানে এই একটা শেপ, পাশেরটাও কিন্তু আলাদা আর একটা শেপ, তাই না? এই শেপ গুলো একসাথে করে করে মূলত এরকম লেখা হয়েছে। এখন যদি আমি স্ট্রোক দিই, তাহলে এই শেপের এই বরাবর সব জায়গায় দাগ হবে না? স্ট্রোক দিলে হওয়ার কথা তো, এটা দিলে হবে এরকম। বাট আমি চাইতেছি উপর দিয়ে দাগটা দেখা যাবে না, এই কারণে আমরা ডাবল ডুপ্লিকেট করি। এখন যদি চান যে আপনি একটা লেখা দিয়েই পিছনে স্ট্রোক দিবেন, মাঝখানে আসবে না, তাইলে কি করতে হবে, এই একটা শেপ এই একটা শেপ, এই দুইটা শেপটা অ্যাডজাস্ট করতে হবে, নাইলে হবে না। অ্যাডজাস্ট কিভাবে করতে পারি, দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এইভাবে কাইটা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি, এইভাবে কাইটা কাইটা। দেখেন এবার কিন্তু আর নাই, অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা আপাতত শিখতে হবে না, কোন টুল আপাতত দরকার নাই, আমি দেখাইতেছি আর কি। আমার মূল টপিক হচ্ছে এক এক জায়গায় দুইটা শেপ কপি করে কিভাবে সিলেকশন করা যায়। ঠিক আছে, এইটা করার পরে এখন যদি আমি এখানে এইটারে স্ট্রোক দেই, তাইলে কিন্তু এইখানে হবে। বাট এই যে শেপ বিল্ডার দিয়ে যে কাজটা করলাম, এটা এক্সট্রা কাজ করলাম না? হ্যাঁ, এটা এক্সট্রা এত কাজ করার দরকার নেই, এক্ষেত্রে কিন্তু আমার ডাবল লেয়ার নেওয়া আরো সহজ, তাই না? আর একটা কাজ করা যায়, আমাদের পাথ ফাইন্ডারের ভিতরে একটা অপশন ছিল, ডিভাইড কম্বাইন্ড ছিল না, মনে আছে? পাথ ফাইন্ডারের ভিতরে এই যে কম্বাইন ডিভাইড মনে আছে, আমরা এটাকে কম্বাইন করে দিতে পারি। এটা যখনই ক্লিক করব, তখন এটা পুরোটা কি হবে, একটা হয়ে যাবে, আলাদা শেপ থাকবে না। এই ক্ষেত্রে আমি এটা দিয়া সাদা কালার দিলাম বা যাই দিই না কেন, এটা পিছনে এসে পড়বে, সামনে আর আসবে না। সেক্ষেত্রে একটা লেয়ার দিয়ে করা যাবে। ঠিক আছে, এটাই ভালো। হ্যাঁ, শেপের ক্ষেত্রেই হবে, এটা কিন্তু লেখা নাই এখন। ওই যে আমি আউটলাইন করলাম না, দেখেন যখন এটা লিখলাম, এটা যখন আমরা লিখলাম, তখন এটা টেক্সট ফরম্যাটে আছে, এটা টেক্সট ফরম্যাটে আছে।
দেখেন এবার যদি আমরা একটু দেখি, এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, দুইটা সিলেকশনের ভিন্নতা কোথাও টের পান? টের পান? এখন এইটা কিন্তু আপনি চাইলেই কি করতে পারবেন না, এটা শেপ না, এটা একটা টেক্সট, আর এটা একটা শেপ। এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন ভিউ দেখলাম, কন্ট্রোল ওয়াই দিয়েছি আউটলাইন ভিউ। এখন দেখেন এইটা হচ্ছে শেপ, শেপের এইভাবে আউটলাইন দেখা যায়, আর এটা হচ্ছে টেক্সট, টেক্সটের কোনো আউটলাইন দেখা যায় না, কারণ এটার আউটলাইন নাই। দেখেন কিন্তু মাঝখানে একটা দাগ দেখা যাইতেছে, আর এর সব জায়গায় দাগ দেখা যাইতেছে। তাহলে এটা হচ্ছে শেপ আর এটা হচ্ছে টেক্সট। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আগের মতো ফিরে আসলাম। এখন এই দুইটার ভিতরে পার্থক্য কি? এইটা চাইলেই আপনি টাইপ টুল দিয়ে এটা এডিট করতে পারবেন, এডিট করতে পারবেন, লিখতে পারবেন, আবার চেঞ্জ করতে পারবেন। কিন্তু এইটা চাইলে পারা যাবে না। কেন পারা যাবে না? এটা একটা শেপ, এটা টেক্সট না। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আমরা এটাকে কিভাবে শেপে কনভার্ট করতে পারি? এটা তো টেক্সট আছে, তাই না? এখন টেক্সটটা থাকার কিছু অসুবিধা আছে। কি অসুবিধা? মনে করেন এই যে ফন্টটা লিখলাম, ঢাকা চিঠি এমজে, এটার নাম, ফন্টের নাম। আপনার কম্পিউটারে হয়তো বা ঢাকা চিঠি ফন্টটা নাই। এইটা সেভ করে যদি আপনার কম্পিউটারে দেই, আপনি যদি ওপেন করেন, যেহেতু ফন্ট নাই, ফন্ট না থাকার কারণে এটা কি হবে? এলোমেলো লেখা হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে। যেমনটা এরকম হয়ে যাবে। বোঝা গেছে? এরকম হইলো, আমি লিখলাম মাদারীপুর, আপনি যে পাইলেন এরকম, তাহলে হইলো? হইলো না। সেক্ষেত্রে আমাদের করা উচিত কি, এই লেখাটাকে ভাঙা শেপ বানাই দেওয়া। এরকম শেপ বানাই দেবো। এটা ভাঙতে হলে কিভাবে করতে হয়? ডান বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটা করতে হয়। যখনই এটা করবেন তখন এটা টেক্সট থাকবে না, এটা শেপ হয়ে যাবে, আর শেপের মতো কাজ করবে। এখন এটা যেমন কাজ করবে, এটা তেমন কাজ করবে। এখন কিন্তু চাইলে টাইপ টুল দিয়ে আপনি চাইলে এটাকে কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না, কারণ এটা এখন শেপ মোড, এই টেক্সট মোডে নাই। টেক্সট মোডে থাকলে এডিট করা যেত, এটা এখন কি হয়ে গেছে? শেপ হয়ে গেছে। ঠিক আছে? কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে, এটা তো আপাতত আমি শিখাবো না, এই ক্লাসটা তো আবার নেওয়াই লাগবে, আপাতত বাদ থাক। হ্যাঁ, আগাই থাকলো। আচ্ছা, এবার আমরা একটু শেপে কালার কিভাবে কিভাবে দেওয়া যায় আমরা একটু দেখবো। অনেকগুলা শেপ নিছি আমি, অনেকগুলা শেপে অনেকগুলা কালার দেবো, তাই অনেকগুলা শেপ নিছি। একটু খেয়াল করেন, একটা শেপ সিলেক্ট করার পরে এইখানে ডাবল ক্লিক করার পরে আমি কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখেন কিভাবে চেঞ্জ করছি। এইখানে ডাবল ক্লিক করার পরে এটা আসছে, আমরা এইটা চেঞ্জ করে আমরা কালার আলাদা আলাদা দিতে পারি। দেওয়ার পরে ওকে দিলে কি হবে? কালার চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। বুঝতে পারছে? আর এটা নিচেরটা হচ্ছে স্ট্রোক, এটা স্ট্রোক, স্ট্রোক আপাতত দিতেছি না, এখান থেকে দেওয়া যায়। ঠিক আছে? তবে এটা একটা ভূমিকা পালন করে, অন্য কোন জায়গা থেকে কালার দিবেন সেটা, এটা কিন্তু ভূমিকা পালন করে। যেমন এইখানে এতে কালার আছে না? আছে তো? এটা ক্লিক করলাম, কালার হয়ে গেল, মাঝখানে আসলো। আমি চাইতেছি এখানে ক্লিক করে স্ট্রোকে কালার দিব। কেমনে দিব? স্ট্রোক কি এখানে উল্লেখ আছে কোথাও? নাই তো। তা কিভাবে স্ট্রোকে দিব? সেক্ষেত্রে এইটাকে আমার উপরে আনতে হবে, স্ট্রোকটাকে উপরে আনতে হবে। এবার যদি এখানে সেম জায়গায় ক্লিক করি, তাহলে এবার স্ট্রোকে কালার হবে। দেখেন, স্ট্রোকটা বাড়াই দিচ্ছি, স্ট্রোকে কালার হবে এবার। দেখছেন? আর যদি এইটা উপরে রাখি, তাহলে ফিলে কালার হবে। কোন জায়গায়? এটা 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 হ্যাঁ, এটা তো গ্রাডিয়েন্ট। ও, এই যে এটা, হ্যাঁ দেওয়া যাবে, এটা উপরে আনতে হবে। হ্যাঁ, ক্লিক করে উপরে আইনা তারপরে এখান থেকে দিলেও হবে, সমস্যা নেই। এটা ফিল উপরে রাখলে ফিলে কালার হবে। ঠিক আছে? তাহলে এইটা মনে করেন নাই, এটা কোথা থেকে আনবো? কোথা থেকে? নাম বলেন, কোথা থেকে? স্টক থেকে? হ্যাঁ হ্যাঁ, এই যে কালার এখানে দিলাম না একটা বক্স, এই বক্সটা কোথায় পাবো? কন্ট্রোল বারের কোনটায়? এটা এটা
এখান থেকে আরে আমি বক্সটা নাই, বক্সটা আনবো কোথা থেকে? উইন্ডো থেকে, এটা মনে রাখতে হবে তো। উইন্ডো থেকে কালার প্যানেল আছে না, এটা নিয়ে আসলে যে বক্সটা আসবে সেটা বলছি আমি। ঠিক আছে, ওকে। তাইলে দেখেন এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি, এখান থেকেও চেঞ্জ করতে পারছি, পারছি না? আবার এইখান থেকেও কালার চেঞ্জ করা যায়। যেমন এটা ধরে এখান থেকে আমরা চাইলে এখান থেকে নির্দিষ্ট কিছু কালার আছে এগুলো ব্যবহার করতে পারি। স্টকে দিতে চাইলে এটা ব্যবহার করি, করা যায়। এখান থেকে ক্লিক করে কালার দিতে পারবেন, এইখান থেকে ক্লিক করে কালার নিতে পারবেন, এখান থেকে ক্লিক করে কালার নিতে পারবেন। করা যায় না? আবার এটা ক্লিক করে এই যে যে কালারের CMYK এইটা বাড়াই কমাই আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখন এইখানে যে এই ব্যাপারটা দেখেন, CMYK এর ব্যাপারটা দেখেন, প্রিন্টারের কালার কয়টা? চারটা, তাই না? চারটা কালার, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখন এই চারটা কালার আপনি কতটুকু দিবেন? ছায়ান যদি 100% রাখেন তাহলে এটা 100% ছায়ার, বাকিগুলো কিন্তু জিরো, তার মানে পুরোপুরি ছায়ান এটা। আবার যদি এটা ধরি, মনে করেন পুরোপুরি এম বাড়াই দিলাম আর বাকি সব জিরো রাখলাম, এটা কি কালার? ম্যাজেন্টা হলো, একেবারে পিওর ম্যাজেন্টা। আবার এটাকে যদি আমরা পিওর ইয়েলো দেই, শুধুমাত্র ইয়েলো 100%, বাকিগুলো জিরো, পিওর ইয়েলো, তাই না? আর এটা সবগুলা জিরো, ব্ল্যাক 100%, তার মানে এটা পিওর ব্ল্যাক। বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, এটাকে আমি একটু সায়ান দিলাম, একটু ম্যাজেন্টা দিলাম, ইয়েলো দিলাম, আর ব্ল্যাকও একটু দিলাম, এরকম একটা কালার দেওয়া রাখছে। তার মানে সবগুলা কিছু না কিছু কালারটা আছে। যদি প্রিন্ট করি এই কালারটা তৈরি হইতে সবগুলা কালারের মিক্স লাগবে, সবগুলা কালারের মিক্স লাগবে। বাট এই তিনটা এই চারটা কিন্তু তৈরি হইতে কি লাগবে না, অন্য কোনো লাগবে না। যখন এটা প্রিন্ট হবে শুধুমাত্র সায়ান হবে, এটা শুধুমাত্র ম্যাজেন্টা, এটা শুধুমাত্র ইয়েলো, এটা শুধুমাত্র ব্ল্যাক। বুঝতে পারছেন? আর সবগুলা যদি 100% দেন তাতেও কিন্তু ব্ল্যাকের মতোই লাগবে। সবগুলা 100% দিলে ব্ল্যাকের মতোই হবে, বাট এই ব্ল্যাক আর এই ব্ল্যাক কিন্তু এক না। এটা আমি কোনো এক সময় বলছিলাম আপনাদের যে এটা শুধুমাত্র ব্ল্যাক, পিওর ব্ল্যাক, আর এটা সবগুলো কালার মিলে ব্ল্যাক হয়েছে। বুঝতে পারছেন? এই ব্ল্যাক আর এই ব্ল্যাক এক না। এই ব্ল্যাকটা তৈরি হলে সবগুলা কালি লাগবে, একটা কালি যদি ঝামেলা করে তাহলে এই ব্ল্যাকটা তৈরি হবে না। মনে করেন সায়ানের কালিতে ঝামেলা আছে, সায়ান হইলো না, এইভাবে আসলো, ব্ল্যাক হবে, কিন্তু এটা এই ব্ল্যাক তো হবেই না, ইও হবে না। আবার এইটা কমাইলাম, ব্ল্যাক হইলো, কিন্তু পার্থক্য আছে না? আছে। এটা তৈরি হবে 100% হলুদ আর 100% ব্ল্যাক কালার একসাথে মিক্স হলে এটা তৈরি হবে, কিন্তু দেখতে তো একই রকম লাগে। বুঝতে পারছেন? কি এটা? এটা এই উইন্ডোতে কালারে ক্লিক করেন, কিরকম আইসা আছে? এরকম আছে? এটা এখানে যে শো অপশন দেন, আমি একবার একটা ইসে গেলাম, প্রেসে গেলাম। এখন আমি মূলত ডিজাইন করে নিয়ে গেছি প্রিন্ট করার জন্য একটা ব্যানার। আমি তো সুন্দরভাবে আমার মতো করে কালার দিছি, যেখানে কালার দিছি পিওর ব্ল্যাক কালারটা দিছি, কিন্তু ওই মেশিনের যে ব্ল্যাকের যে নজেলটা, এটা সমস্যা ছিল। মানে ব্ল্যাক এই এই কালিটা কাজ করে না, এই কালিটা আসে না। এই কালিটা না আসার মানে কি, ব্ল্যাক প্রিন্ট হবে না, তাই তো? ব্ল্যাক কালিটাই আসে না। এখন আমি কি করছি, ব্ল্যাকটা যেখানে 100% রাখছি বাকিগুলো জিরো দিছি, তার মানে এই কালিটা প্রিন্টই হবে না, প্রিন্টই আসবে না, কারণ এই নজেলের সমস্যা। চারটা নজেল, চারটা কালারের, এই কে যেটা ব্ল্যাক এটাই সমস্যা আছে, তার মানে ওই কালিটা বের হয় না। তাহলে এই এটা কি প্রিন্ট হবে? হবে না। এখন ওই যে ওই প্রেসের যে ডিজাইনার, সে করলো কি, আবার ডিজাইন করলো, আবার ডিজাইন করলো মানে আমার যে ডিজাইনটা ওইটার কালারটা চেঞ্জ করে দিল। আমি বললাম, তারে জিজ্ঞেস করলাম এটা করলেন কেন?
সে বলতেছে যে আমার এই কালিটা ঝামেলা আছে, এটা হয় না। এটা না হওয়ার পরেও ব্ল্যাক বানানো যায়, কেমনে বানানো যায়? এটা মনে করেন 0, বাকি সবগুলো আপনি 100% করে দেন, তাহলে কি হইলো? ব্ল্যাকই তো হইলো নাকি? দেখেন, ব্ল্যাক হইলো না? পিওর ব্ল্যাক কিন্তু হইলো না, পিওর ব্ল্যাক হইলো না। তার মানে সে ব্ল্যাক বানাইলো ঠিকই, অন্য কালি দিয়ে বানাইলো। বুঝতে পারছেন? এরকম করছিল। তাহলে এইটা তো বুঝতে পারছি সায়ান কিভাবে কাজ করে। আরেকটা বিষয় মনে রাখেন, কোন কালার না থাকলে সেটা কি কালার? কোন কালার যদি না থাকে তাহলে সেটা হবে সাদা। ঠিক আছে? মানে সবগুলো কালি 0%। এই কারণে আমরা সবসময় সাদা কাগজের উপর প্রিন্ট করি। দেখেন, আমরা এখানে একটা কি এরকম একটা প্রিন্ট যদি আমরা করি, এরকম একটা প্রিন্ট যদি আমরা করি, হ্যাঁ, তো প্রিন্টার কি করে? এই কালোটা শুধু প্রিন্ট করে, এই সাদা এখানে কিন্তু আমার কালার দেওয়া, কিন্তু ওর তো সাদা আসলে কোনো কালারই নেই। ও কি করে? ওইখানে কোনো কালারই দেয় না, সবগুলো 0, কোনো কালার দেয়ই না। ওইখানে এই সাদাটা আসে কই থেকে? ওর পেজটাই তো সাদা। বোঝা গেছে? এখন যদি কোন রকমের আপনি কালো একটা পেজ ঢুকান ওইখানে, আপনি যদি মনে করেন এখানে সাদা কালার আসবে, হবে না, আসবে না। সাদা রং লাগবে, কিন্তু সাদা রং তো আমার প্রিন্টারে নাই। আছে? নাই। এই কারণে আমরা সবসময় সাদা কাগজের উপরে প্রিন্ট করি। বুঝতে পারছি? ওকে। মানে ও ধরে নেবে সাদা এখানে আছে, বাট সাদা মানে কোনো কালার না। তো কি করবে? এখানে কোনো কালার দিবে না। এখন যদি আপনার পেজের কোনো কালার থাকে, মানে সাদা বাদে অন্য কোনো কালারের পেজ থাকে, তাহলে এই জায়গাটায় সেই কালারটা শো করবে। বোঝা গেছে? আর সবগুলা কালার একসাথে মিক্স করলে কি হবে? ব্ল্যাক দেখা যাবে। বুঝতে পারছেন? ওকে। তবে ব্ল্যাক কালারটা কিন্তু আছে। কেমনে আছে? এমনি ব্ল্যাক আছে, আবার সবগুলো কালার মিলাইলেও কি হয়? ব্ল্যাক হয়। এটা কিন্তু তৈরি করা সম্ভব। অর্থাৎ কিনা সাদা পেজ থাকলে ওটার উপর ব্ল্যাক কালারটা আসবে, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? তাহলে আমরা কয়ভাবে কালার দিলাম? এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম, আবার এই কালার নিয়ে এসে তাও দিলাম। আবার এখান থেকে গ্রাডিয়েন্ট কালারও দেওয়া সম্ভব, গ্রাডিয়েন্ট থেকে, মানে একই শেপের ভিতরে একাধিক কালার থাকবে। তাহলে আরো কালার আছে কিন্তু উইন্ডোজের ভিতরে যাওয়ার পরে কালার থিম, থিমের ভিতরে নাই, সোয়াসেস প্যানেল আছে দেখেন, এই যে সোয়াসেস, এই সোয়াসেস থেকেও আপনারা এখান থেকে কালার দিতে পারেন। সোয়াসেস থেকেও কালার দেওয়া সম্ভব। এখন একভাবে কাজ না করলে চিল্লাপাল্লা করা যাবে না, অন্যভাবে দিতে হবে। বুঝতে পারছেন? মনে করেন এই কালারটা কাজ করে না, তাহলে কি করতে হবে? অন্য জায়গা তো আছে, সেখান থেকে দেওয়া সম্ভব না? দেওয়া যাবে? আপনারা কি বোর হইতেছেন? দেখেন, আজকে আমরা একেবারে খুবই বেসিক কিছু জিনিস শিখলাম, কিন্তু ডিজাইন করতে আজীবন কাজে লাগবে। ডিজাইন করতে আজীবন কাজে লাগবে, বেসিক, একেবারে বেসিক কিন্তু।